সংঘর্ষের রণক্ষেত্র মণিপুর, কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। রাজ্যটি কি ভারত থেকে আলাদা হয়ে যাবে? বাংলাদেশি পর্যটকদের অভাবে চরম বিপাকে কলকাতার ব্যবসায়ীরা, কি করবে ভারত? আশ্রয় শিবিরে ঘুমন্ত গাজার উপর ইসরায়েলের বড় হামলা, অন্তত 40 জনকে হত্যা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ড্রোন আর মিসাইল নিয়ে একদিকে কুকিদের হামলা আর অন্যদিকে তীব্র ছাত্র বিক্ষোভ, সব মিলিয়ে রণক্ষেত্র ভারতের মণিপুর রাজ্য। কারফিউ জারি করে ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না মোদী সরকার। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কুকিদের এত অস্ত্র কারা দিল? ভারত থেকে কি মণিপুর রাজ্য আলাদা হবে? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ভারত থেকে কি আলাদা হয়ে যাচ্ছে দেশটির মণিপুর রাজ্য? রাজ্যটি কি স্বাধীন রাষ্ট্র হচ্ছে? সেভেন সিস্টার্স কি সত্যি ভেঙে যাচ্ছে? মণিপুরের পাহাড়ি জাতিগোষ্ঠী কুকিরা ড্রোন আর মিসাইলের মতো এত আধুনিক অস্ত্র কোথা থেকে পেল? এমন প্রশ্ন উঠেছে গেল কয়েকদিনের সংঘাত সংঘর্ষে উত্তাল রণক্ষেত্র মণিপুর রাজ্যে। একদিকে কুকিদের ড্রোন আর মিসাইল হামলা, অন্যদিকে তীব্র ছাত্র বিক্ষোভের পরই সব মিলে পরিস্থিতি এতটাই নাজুক যে রাজ্যের কোথাও নিয়ন্ত্রণ নেই মোদী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। এরই মাঝে গেল 8 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন দুই কুকি নেতা, যা আগুনে ঘি ঢালার মতোই ছড়িয়ে পড়ে। পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ, যদিও এর সত্যতা নির্ধারণ করা যায়নি। তবে কমেনি বিক্ষোভ। অন্যান্য দিনের মতো মঙ্গলবার মণিপুরের বিদ্রোহী গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। গুলি, বোমা বিস্ফোরণ, ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কুকি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে। এছাড়া ইম্ফলে ছাত্রদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ বাধে। দুই দিকের হামলায় রীতিমতো বিধ্বস্ত নিরাপত্তা বাহিনী। নিয়ন্ত্রণহীন এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। মণিপুরের পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কুকিরা এত অস্ত্র কোথায় পেল? উত্তরে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, মণিপুরের সাথে সীমান্ত রয়েছে মিয়ানমারেও রয়েছে কুকি জাতিগোষ্ঠী। তারা বলছেন, মণিপুরে অশান্তি ও সহিংসতা ছড়াতে ব্যবহৃত অস্ত্র মিয়ানমারের মাধ্যমে পাচার করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, কুকি গোষ্ঠীগুলো চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়া থেকে দূরপাল্লার অস্ত্র মিয়ানমার সীমান্ত দিয়ে সংগ্রহ করছে। আর এই দলগুলো সম্ভবত মিয়ানমারের কুকি চীন থেকে প্রশিক্ষণ পেয়েছে বলেও ধারণা করছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমার থেকে পাওয়া অস্ত্রগুলো বেশ আধুনিক এবং এগুলো তৈরি করতে বিশেষজ্ঞদের প্রয়োজন। এছাড়াও এই মিসাইলগুলো চালানো শিখতে হলেও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। সব মিলে সেভেন সিস্টার্সের এই মণিপুর রাজ্য নিয়ে সত্যিকার অর্থেই ভয়াবহ বিপদের মুখে পড়েছে ভারতের মোদী সরকার। শেষ পর্যন্ত ভারতের অখণ্ডতা ধরে রাখার অহংকার দেশটির নেতাদের শেষ হয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, সেভেন সিস্টার্সে শান্তি বজায় রাখতে ভারতকে অবশ্যই প্রতিবেশী দেশ মিয়ানমার, চীন ও বাংলাদেশের সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এর আগে সোমবার ভারতের জাতীয় পতাকা নামিয়ে 7 রঙের নতুন একটি পতাকা টানিয়ে দেয় ছাত্ররা। চলছে প্রধান প্রধান সরকারি ভবনগুলো ঘিরে বিক্ষোভ। এই দুয়ে মিলে ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বিপ্লব ও স্বাধীনতার নেশায় মত্ত যে জাতি, সে জাতিকে থামানোর সাধ্যকার। জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে বারুদ জ্বলেছিল বাংলাদেশের বুকে, তার আঁচেই যেন উত্তপ্ত হচ্ছে ভারতের মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। মুখে তাদের প্রতিবাদের স্লোগান, চোখে তাদের আন্দোলনের আগুন। যে আগুন সামাল দিতেই নাজেহাল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লাগাতার ছোড়া হচ্ছে টিয়ার শেল, চলছে লাঠিচার্জ। তবুও থামানো যাচ্ছে না মণিপুরের তরুণ তুর্কিদের। চলমান এই বিক্ষোভ শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ছাত্রদের ধাওয়া দিতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে দেখা যায় ভারতের পতাকা নামিয়ে সেখানে উড়ানো হচ্ছে 7 রঙা পতাকা। মণিপুরের মেইতি জাতিগোষ্ঠীর 7টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন। ফলে বোঝাই যাচ্ছে এই আন্দোলন ইঙ্গিত দিচ্ছে বড় কোনো পরিবর্তনের। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এই দাবিতে ছাত্রদের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ জনগণ। শুধু তাই নয়, মশাল হাতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার নারী। মণিপুরে গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ও বেসামরিক নাগরিকের মৃত্যু নতুন সংকটের জন্ম দিয়েছে। এছাড়া মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টাসহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে পুরো রাজ্যে এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের মে থেকে কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর থেকে মণিপুরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই গত 8 সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে মণিপুরের স্বাধীনতার ঘোষণা দেওয়ার একটি ছবি ভাইরাল হয়। যদিও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য বলছে 2024 সালের 8 সেপ্টেম্বর নয়, বরং 2019 সালের 29 অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন বিচ্ছিন্নতাবাদী 2 নেতা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জানানো হয়, বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানিয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে বেদান্ত বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী। বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এমন প্রশ্নে বেদান্ত জানান, সেই রিপোর্টগুলি দেখেননি তিনি। এই প্রতিবেদনগুলো সত্য নয় বলেও মন্তব্য করেন তিনি। দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। হাজার কটূক্তির পরেও বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বন্ধ ছিল ভারতীয় ভিসা সেন্টার। সীমিত পরিসরে ভিসা দেওয়া শুরু হলেও ভারতে নেই তেমন একটা বাংলাদেশি পর্যটক। তার উপর সীমান্ত হত্যার প্রভাবে বাংলাদেশের মানুষের মধ্যে জেগে উঠেছে ভারত বিরোধী মনোভাব। তাই হুমকির মুখে বাংলাদেশ কেন্দ্রিক কলকাতার ব্যবসায়ীদের জীবিকা। এমন পরিস্থিতিতে কি করবে ভারত? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। হাজার কটূক্তি করলেও বাংলাদেশি পর্যটকদের অভাবে এখন মাথায় হাত কলকাতার ব্যবসায়ীদের। মাসখানেক আগেও কলকাতার নিউ মার্কেট বা মার্কুইস স্ট্রিট গমগম করত বাংলাদেশি পর্যটক বা চিকিৎসা নিতে যাওয়া মানুষ দিয়ে। কিন্তু গত জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ও পরে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। সিটি অফ জয় খ্যাত কলকাতা বাংলাদেশের সংলগ্ন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর। ভ্রমণ, কেনাকাটা বা চিকিৎসা সব ক্ষেত্রেই সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে ঢল নামতেও বাংলাদেশিদের। এভাবেই শুধুমাত্র বাংলাদেশিদের কাছ থেকে বছরে হাজার কোটি টাকা পকেটে ভরত ভারতীয় ব্যবসায়ীরা। বিপরীতে বাংলাদেশের খবরের শিরোনামে জায়গা করে নিত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হচ্ছে মানুষ। এছাড়াও ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে ভারতীয়দের ট্রল আর কটূক্তি তো ছিলই। তবে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর পাল্টে গেছে এই চিত্র। কমে গেছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা, আর এতেই মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের। কলকাতা নিউ মার্কেট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মাসখানেকের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না। নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বা অন্য যে কোনো সামগ্রীর দোকান, এসবের বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় গণমাধ্যমগুলোর পরিসংখ্যান অনুযায়ী ভারতের পর্যটন ক্ষেত্রের প্রায় 23% আসে বাংলাদেশি পর্যটকদের হাত ধরে। চিকিৎসা করা বাদেও
ঘোরাফেরা, দুর্গাপূজা বা বিয়ের কেনাকাটা ইত্যাদি কারণে কয়েক লাখ পর্যটক প্রতি বছর ভারতে ভ্রমণ করেন। তবে এবার পূজার মাত্র 1 মাস বাকি থাকলেও এখনও জমে ওঠেনি কলকাতার বিপণী বিতানগুলো। বাংলাদেশি এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিউ মার্কেট এলাকায় বিক্রি কমেছে অন্তত 60%। বিবিসির বাংলার এক প্রতিবেদনে উঠে আসে মার্কুইস স্ট্রিটের কথাও। এই এলাকাতেই মূলত বাংলাদেশ থেকে আসা পর্যটকদের জন্য গড়ে উঠেছে হোটেল বাণিজ্য। তবে হোটেল মালিকরা বলছেন, করোনার সময় যেমন বাংলাদেশ থেকে লোক আসা প্রায় বন্ধ ছিল, গত 1 মাসেও ঠিক তেমনই বাংলাদেশ থেকে আসা পর্যটক নেই বললেই চলে। এসব এলাকার হোটেলের রুমগুলো প্রায়ই ফাঁকা থাকছে, ব্যবসায় ভাটা পড়েছে, কমেছে হাসপাতালের রোগীর সংখ্যাও। এতে হুমকির মুখে পড়েছে এসব খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবিকা। বাংলাদেশ থেকে ভারতে একটা বড় অংশের মানুষ যান চিকিৎসা নিতে। মূলত কলকাতা, ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাইয়ের অনেক বেসরকারি হাসপাতালে থাকে বাংলাদেশি রোগীদের আনাগোনা। এমনকি এসব হাসপাতালে বাংলাদেশিদের জন্য থাকে আলাদা হেল্প ডেস্কও। হাসপাতাল কর্তৃপক্ষ বিবিসি বাংলাকে জানায়, গত 1 মাসে বাংলাদেশ থেকে যাওয়া রোগীর সংখ্যা খুবই কম। তাদের একটি বড় অংশই নির্ভর করেন বাংলাদেশ থেকে আসা রোগীদের উপর। তাই পর্যটক বা রোগী যাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের জীবিকা নিয়ে অনিশ্চয়তা কাটবে না। শেখ হাসিনার সরকারের পতনের পর সাময়িক বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে 2 দেশের বিমান চলাচল। ঢাকায় সীমিত পরিসরে খুলেছে ভারতীয় ভিসা সেন্টারগুলো। কিন্তু এরই মধ্যে সীমান্তে স্বর্ণা দাস ও শ্রী জয়ন্ত নামের 2 বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়। এতে নেটিজেনদের মধ্যে আবারও জেগে উঠেছে ভারত বিরোধী মনোভাব। এমন পরিস্থিতিতে কলকাতার এসব ব্যবসায়ীদের ভবিষ্যৎ কী? তারা কি খুঁজবেন অন্য কোনো বিকল্প? সেই প্রশ্নই রয়ে যায়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। নিরাপদ ঘোষিত গাজার আল মাওয়াসি এলাকায় ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছে 60 ফিলিস্তিনি। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ভূমি দখলের নোটিশ দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় 339 দিনে পৌঁছেছে ইসরায়েলি আগ্রাসন। একের পর এক হত্যাকাণ্ড এবং উচ্ছেদ অভিযানে দিশেহারা নিরীহ ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনারা রাফা, খান ইউনিসে হামলার সময় গাজার আল মাওয়াসি এলাকাকে নিরাপদ আশ্রয় বলে ঘোষণা দিয়েছিল। সে সময় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আল মাওয়াসিতে আশ্রয় নেয়। কিন্তু এলাকাটিতে রাতের আধারে ঘুমিয়ে থাকা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হয়েছে শতাধিক মানুষ। গাজা শহরের পশ্চিমে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়ে 2 নারী এবং 1 শিশুসহ 5 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রমে জাতিসংঘ কর্মীদের উপরও হামলা হয়েছে। তাই মঙ্গলবারের পোলিও ক্যাম্পেইন নিয়ে সতর্ক অবস্থানে সংস্থাটি। এদিকে মার্কিন তুর্কি মানবাধিকার কর্মী এগি হত্যার ঘটনা তদন্ত করবে না যুক্তরাষ্ট্র। তদন্তের জন্য ইসরায়েলকে দায়িত্ব দিয়েছে ওয়াশিংটন। গেল সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু হয় এই মার্কিন তুর্কি মানবাধিকার কর্মীর। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার সুযোগ ফিলিস্তিনের এখনও শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জেনিস ফ্রান্সিস। তিনি জানান, নিরাপত্তা পরিষদে বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। তবে শেষমেশ নিরাপত্তা পরিষদ অনুমোদন না দিলে এই যাত্রায় ফিলিস্তিনিদের সদস্যপদ পাওয়া হবে না বলেও জানান তিনি। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। নিরাপত্তা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্তে না আসা পর্যন্ত জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার ব্যাপারে ফিলিস্তিনের প্রস্তাব ব্যর্থ হয়েছে তেমনটি বলার সুযোগ নেই। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি এর ৭৮তম অধিবেশনের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস। সাক্ষাৎকারে ফ্রান্সিস বলেন, পূর্ণ সদস্যপদ পাওয়ার ব্যাপারে ফিলিস্তিনের আবেদনটি বিধিবিধান অনুসারে পুনর্মূল্যায়ন করছে নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে। এরপর নিয়ম অনুসারে তা নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে। এখন তারা কি সিদ্ধান্ত নেয় তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। নিরাপত্তা পরিষদ ভালোভাবে সাধারণ পরিষদের ভোটের ফলাফল খতিয়ে দেখবে ও নিজের সিদ্ধান্ত জানাবে। আমরা তাদেরকে সেই সুযোগ দিতে চাই। Under the rules of procedure, the General Assembly sent it back to the Security Council. ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার ব্যাপারে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদকে আলাদাভাবে কোনো চাপ প্রয়োগ করবে না বলে জানিয়েছেন ফ্রান্সিস। সাধারণ পরিষদ চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী নয়। তারা বিচার বিবেচনা অনুসারে এরই মাঝে ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে নিজেদের রায় জানিয়ে দিয়েছে। এর চূড়ান্ত ফলাফল কি আসে আমরা তাই দেখার অপেক্ষায় আছি।
for us to see. এর আগে চলতি বছরের 18 এপ্রিল নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবের ওপর ভেটো দেয় যুক্তরাষ্ট্র। এরপর 10 মে এক জরুরি অধিবেশনে সাধারণ পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সে সময় 143টি দেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। এছাড়া 25টি দেশ ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদের ওই প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়। জাতিসংঘ সনদ অনুসারে নতুন কোনো দেশকে সদস্যপদ দেওয়ার বিষয়টি সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ দুই জায়গা থেকেই অনুমোদিত হতে হবে। সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব সদস্য দেশগুলোর মানার বাধ্যবাধকতা না থাকলেও এটি আন্তর্জাতিক মহলের অবস্থান তুলে ধরার একটি মাপকাঠি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্কে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের মুখোমুখি হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই দেখতে মুখিয়ে আছে কোটি কোটি দর্শক। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার এই বিতর্কের আয়োজন। এবিসি নিউজের এই বিতর্কে কমলা হ্যারিস কি পারবেন ট্রাম্পকে ঘায়েল করতে, নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে ধরাশায়ী হবেন, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। দুই দলের সমর্থকরা তাদের প্রার্থীকে নিয়ে আশাবাদী। রিপাবলিকান সমর্থকদের মতে মঞ্চে কথা বলতে পারবেন না কমলা হ্যারিস। অন্যদিকে ডেমোক্রেট সমর্থকরা বলছেন কমলার প্রস্তুতি যথেষ্ট ভালো, তিনি মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করতে প্রস্তুত। ধারণা করা হচ্ছে বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে কমলা ও ট্রাম্পের এই বিতর্ক অনুষ্ঠান দেখবেন। চীন ও স্পেনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন আরও বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার বেইজিংয়ে এক বৈঠকে এ ব্যাপারে একমত হন চীনের প্রেসিডেন্ট ও স্পেনের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই নেতা ফিলিস্তিন ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেন। ডেস্ক রিপোর্ট। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে অংশ নেন তিনি। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ও সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি বিষয়ক আলোচনা করেন তারা। একই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়। বৈঠকে শি বলেন, গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকী উদযাপন করেছে চীন ও স্পেন। আগামী বছর কৌশলগত সম্পর্ক স্থাপনের 20 বছর অতিক্রম করবে দুই দেশ। এ প্রেক্ষাপটে যৌথ প্রচেষ্টায় বেইজিং মাদ্রিদ সম্পর্ককে আরও নতুন এক উচ্চতায় নেয়ার আহ্বান জানিয়েছেন শি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে স্পেন বরাবরের মতো ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল অর্থনীতি, গ্রিন এনার্জি সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন খাতে দুই দেশ যৌথভাবে কাজ করবে বৈঠকে এই আশাবাদ জানান চীনের প্রেসিডেন্ট। চীনা ব্যবসায়ীদের জন্য স্পেনে বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তিনি। একই সাথে দুই দেশের মানুষের মধ্যে শিল্প, সংস্কৃতি ও ভাষাগত আদান প্রদান বাড়ানোর উপরও জোর দেন শি। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় দ্বারা পরীক্ষিত বেইজিং মাদ্রিদ সম্পর্ক আগামীতে এটি আরো গভীর হবে আশাবাদ জানিয়ে তিনি বলেন, এই সফরে দুই দেশের মধ্যে গ্রিন এনার্জি সহ বিভিন্ন খাতে লেনদেন বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে। অর্থনীতি, বাণিজ্য, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও বিপণন খাতে দুই দেশের সম্পর্ক আগামীতে আরো গভীর হোক, এটি তার চাওয়া। স্পেন সবসময় চীনকে নিজের শক্তিশালী অংশীদার বিবেচনা করে উল্লেখ করে সানচেজ বলেন, দুই দেশ যৌথভাবে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটাই আশা করেন তিনি। এ সময় ফিলিস্তিন ও ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বতোভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন শি ও সানচেজ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শ্রমিক সংকটের কারণে সাউথ কোরিয়ার ছোট এবং মাঝারি আকারের 80% প্রতিষ্ঠান টিকে থাকতে লড়াই করছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে সাউথ কোরিয়ার তরুণদের কাজ করার আগ্রহ হারানোয় বিদেশ থেকে শ্রমিক আনছে দেশটি। এছাড়া সংকট নিরসনে বিদেশিদের দীর্ঘদিন বসবাস করতে উৎসাহিতও করছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
শ্রমিক সংকটে লোকসানের সম্মুখীন হচ্ছে সাউথ কোরিয়ার ছোট এবং মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের প্রায় ৮০% টিকে থাকতে লড়াই করছে। জানা যায় সাউথ কোরিয়ায় ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করতে মোটেই আগ্রহী নয় সে দেশের তরুণরা। ফলে দীর্ঘদিন যাবৎ এসব কাজ তারা এড়িয়েই চলছে। বেশিরভাগ তরুণই এখন ক্যাটারিংয়ের মতো পরিষেবামূলক খাতে কাজ করতে আগ্রহী। সিউলের একটি ইস্পাত কোম্পানিতে ইস্পাত কাটা ও যাবতীয় কাজ করার শ্রমিক পাওয়া যাচ্ছে না। স্টিল প্রসেসিং এন্টারপ্রাইজের এক শ্রমিক বলেন, তরুণরা এসব জায়গায় কাজ করতে একদমই আগ্রহী না। দেশটির এক পরিসংখ্যান বলছে ২০২৩ সালে সাউথ কোরিয়ার উৎপাদন শিল্পে ৬০ বছর বয়সী শ্রমিকের সংখ্যা ছিল প্রায় ৫,৯৯,০০০। বৃদ্ধ শ্রমিকদের সংখ্যাটি ছিল আগের বছরের চেয়ে ৫১,০০০ বেশি। এদিকে ১৫ থেকে ২০ বছর বয়সী শ্রমিকের সংখ্যা রয়েছে ৫,৫৫,০০০। সংখ্যাটি আগের বছরের চেয়ে ৩৩,০০০ কম। এসব সংকট কাটাতে চলতি বছরে বিদেশ থেকে শ্রমিক আনে সাউথ কোরিয়া। বর্তমানে দেশটির সমগ্র কর্মশক্তির প্রায় ৩.২% এখন এই শ্রমিকরা। বিদেশ থেকে আগত শ্রমিকরাই মূলত কৃষিকাজ, উৎপাদন ও সেবা খাতের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। দেশটিতে জন্মহারও কমে যাওয়ায় বিদেশিদের দীর্ঘদিন সাউথ কোরিয়ায় থাকতে উৎসাহিত করছে কর্তৃপক্ষ। ইয়ংগিন শহরের একটি কোম্পানির মালিক চা ইনহো বলেন, বর্তমানে তাদের অন্তত ২০ জন শ্রমিক প্রয়োজন। তারা শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করেছেন $২,২৩৯। সেই সাথে খাবার এবং থাকার সুযোগও দিয়েছেন। তারপরও শ্রমিক পাওয়া বেশ কঠিন। বিদেশি শ্রমিকরা প্রথমবার সাউথ কোরিয়া এলে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর নিয়োগ করা হয়। ফলে বিদেশি শ্রমিকদের দ্রুত কর্মসংস্থান পাওয়ায় সহায়তা করতে তাদের অবিলম্বে একটি মধ্যস্থতাকারী সংস্থা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মাওজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।